আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে যে এই ভিডিওটা পর্যায় সারণীর আমি যে প্লেলিস্টে আপলোড করছি ওইটার লেকচার নাম্বার 4। হ্যাঁ, তো তোমরা যদি এর আগে লেকচারগুলো না করে থাকো তাহলে লিমিটলেস লার্নিং ক্লাসরুম চ্যানেলটার মধ্যে তোমরা প্লেলিস্টের মধ্যে সব ক্লাসগুলো পেয়ে যাবে। সেখানে থেকে তোমরা ক্লাসগুলো করতে পারো। আর এমন ক্লাসগুলো পাওয়ার জন্য, ফ্রি প্লেলিস্ট পাওয়ার জন্য লিমিটলেস লার্নিং ক্লাসরুম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এসএসসি 26 ব্যাচদের জন্য এই প্লেলিস্টটা বিশেষ করে বানানো হচ্ছে। আর ফিজিক্স নিয়েও কাজ করছে তোমাদের জুনায়েদ ভাইয়া, উনিও এখন আপাতত একটু পরীক্ষা চলছে তাই একটু ইরেগুলার হয়ে গেছে আমাদের যে ভিডিওগুলো আসা। ইনশাল্লাহ পরবর্তীতে আসবে। তো উনি ফিজিক্স নিয়ে কাজ করছে, তো বল চ্যাপ্টার যে বল আছে ওইটার লেকচার নাম্বার 1টা আপলোড হয়ে গিয়েছে, তোমরা দেখে আসতে পারো। আচ্ছা, তো আসো আমরা এখন শুরু করি মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম, লেকচার নাম্বার 4-এর। তো এখানে তোমাদের বইয়ে দেখবে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, এই ধর্মগুলো দেওয়া হয়েছে। তো মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম জিনিসটা আগে আমরা বুঝি। তো আসলে আমরা শুরুতে বুঝে নিই যে পর্যায়ভিত্তিক ধর্ম জিনিসটা দিয়ে কী বোঝায়। তো পর্যায় সারণীতে তোমরা দেখছো বিভিন্ন ধরনের পর্যায় আছে, গ্রুপ আছে, সেরকম দেখেছো না? তো একটা পর্যায়, হ্যাঁ পর্যায় মানে কি, এইভাবে বাম থেকে ডান সাইডে যায় সেটা হচ্ছে পর্যায়, বাম থেকে ডান দিকে গেলে এটাকে পর্যায় বলা হয়। তো পর্যায়ভিত্তিক ধর্ম অর্থাৎ পর্যায় বাড়ার সাথে সাথে যে ধর্মের পরিবর্তন হয় ওইটাই হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। সিম্পল জিনিস। পর্যায় হচ্ছে কি, পর্যায় হচ্ছে যে এইভাবে যায় যে সেগুলো এভাবে, এটা একটা পর্যায়, এটা ধরো 2 নাম্বার পর্যায়, তারপর এটা ধরো 3 নাম্বার পর্যায়, এটা ধরো 4 নাম্বার পর্যায়। হ্যাঁ, এর দূর জাস্ট বুঝাচ্ছি। তো এইভাবে এভাবে গ্রুপগুলোও থাকে, এইভাবে এরকম করে করে গ্রুপগুলোও থাকে না, এই গ্রুপগুলোও থাকে। তো এটা পর্যায় নাম্বার 2, ধরো এটা গ্রুপ নাম্বার 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, এরকম করে করে যাচ্ছে, আমি জাস্ট বুঝাচ্ছি। তো এখানে গ্রুপ নাম্বার 1-এর আর হচ্ছে পর্যায় নাম্বার 2 এদিকে একটা মৌল আছে, এখানে একটা মৌল, এখানে একটা মৌল, এখানে একটা মৌল। পর্যায় নাম্বার 2-এ বাম থেকে ডান দিকে যে মৌলগুলো আছে ওইগুলো ধর্মের মধ্যে পরিবর্তন ঘটে। কেমনে পরিবর্তন ঘটে? বাম দিকে যে এরকম ধর্ম আছে, ডান দিকে তার হালকা একটু পরিবর্তন ঘটেছে, তার ডান দিকে হালকা আরেকটু পরিবর্তন ঘটেছে। এগুলো হচ্ছে যে পর্যায়ে যে বাড়তেছে এভাবে, ধরো 1 2 3 4, হ্যাঁ পর্যায়ে গ্রুপ নাম্বারগুলো পাচ্ছে না, যে একই পর্যায়ের আন্ডারে যে গ্রুপের চেঞ্জ হচ্ছে, ওই গ্রুপে চেঞ্জ হওয়ার কারণে যে ধর্মের পরিবর্তন হচ্ছে, সিলি একটা মানে একদম ছোট ছোট ধর্মের পরিবর্তন ঘটছে, ওইগুলোই হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। এই ধর্মগুলোকেই কয়টা ভাগে ভাগ করা হয়েছে: ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, ইলেকট্রন আসক্তি আর আয়নীকরণ শক্তি। হ্যাঁ, ইলেকট্রন আসক্তি আর আয়নীকরণ শক্তি নিয়ে আমার আর একটা বিস্তারিত ভিডিও আছে, ওটা তোমরা দেখে আসতে পারো। আমি এখানের মধ্যে এখানে ধারণা দেওয়ার চেষ্টা করবো যদিও। তাহলে দেখো, আমি খুবই সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি যে ধাতব ধর্মটা কি। হ্যাঁ, তোমরা অনেক সময় দেখতে পাবে যে ধাতব ধর্ম কাদেরকে বলে। ধাতব ধর্ম হচ্ছে যাদেরকে মানে কি, এভাবে টোকা দিলে ওরা একটা ঝনঝন শব্দ করে, হ্যাঁ এরকম টাইপের। তো এখন ধরো এটা একটা সোডিয়াম, সোডিয়াম, হ্যাঁ এখন এখানে বাড়ি দাও, তো এইভাবে বাড়ি দিলে কোনো শব্দ পাচ্ছ? ঝনঝন শব্দ পাচ্ছ না তো। তো এখন মানে আমাদেরকে আমি বোঝাতে চাচ্ছি যে সবসময় তো এমন আমাদের বের করাও সম্ভব না যে এটাকে বাড়ি দিয়ে দেখবো আমি সবসময়, এমন তো করবো না। তো ওই ধরনের ধর্মের কথা বাদ, একটা সিম্পল ধর্ম, সেটা হচ্ছে যে ধাতব ধর্ম কারা? যারা ইলেকট্রন ত্যাগ করে, যারা ইলেকট্রন ত্যাগ করে। যেমন সোডিয়াম হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে না, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম প্লাস পরিণত হয়। ক্যাটায়ন অর্থাৎ ক্যাটায়ন যাদের থাকে ওরাই হচ্ছে ধাতব ধর্ম দেখায়, ওরা হচ্ছে ধাতু, ধাতু বলে ওরা ধাতব ধর্মটা দেখায়। ধাতব ধর্ম কি কি আছে? যেমন ধাতব ধর্ম মধ্যে তোমরা দেখতে পাবা যে এই স্ফুটনাঙ্ক বেশি, গলনাঙ্ক বেশি, এই টাইপের কতগুলো এই ধর্ম থাকে, ঠিক আছে? তো তোমাদের বইয়ে যা আছে তাই বলছি আমি, যে ধাতব ধর্ম হচ্ছে কারা দেখায়? যাদের ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা আছে ওরাই হচ্ছে ধাতব ধর্ম দেখায়, ঠিক আছে? জাস্ট এইটুকুই। আর অধাতব ধর্মটা হচ্ছে যে এর উল্টা, অর্থাৎ ধাতব ধর্ম কোনগুলো দেখায়? যেগুলো ইলেকট্রন ত্যাগ করে। তাহলে অধাতব কী হবে? ইলেকট্রন যারা গ্রহণ করে ওরাই অধাতব ধর্ম দেখাবে। যেমন ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এটা ক্লোরিন মাইনাসে অর্থাৎ কিসে, অ্যানায়নে পরিণত হচ্ছে। তো অ্যানায়নে পরিণত হওয়া মানে কি? অধাতুতে পরিণত হওয়া, অর্থাৎ অধাতুতে পরিণত হওয়া না, এটা অধাতু বলেই তো পরিণত হয়েছে, তাই এটা অধাতব ধর্ম দেখাবে। এটা হচ্ছে যে অধাতু, এটা হচ্ছে যে অধাতু, আর সোডিয়াম হচ্ছে ধাতু। তো সাধারণত বলা হয়, হ্যাঁ একটা একটা বিষয় বুঝিয়ে দিচ্ছি, সাধারণত বলা হয় যে একই পর্যায়ে, ভালো করে বুঝো, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, মানে ধাতব ধর্ম কমতে থাকে। তোমরা খেয়াল করলে দেখতে পাবা যে গ্রুপ নাম্বার 1-এ কারা থাকে বলো তো? গ্রুপ নাম্বার 1-এ ওরা ইলেকট্রন ত্যাগ করতে পারে না, তাহলে ওরা হচ্ছে ধাতু। তো বাম থেকে ডান দিকে যাচ্ছে, অর্থাৎ গ্রুপ নাম্বার 1 থেকে 2 3 4 এভাবে যাচ্ছে। তো 1-এ যদি ধাতু যদি ত্যাগ করতে পারে ইলেকট্রন,
তাহলে এভাবে 2 3 4 5 6 করে করে যখন 17তে যাব, একদম 17 পিক, একদম সর্বোচ্চটা ধরেছি 17 পর্যন্ত, কারণ 18 তো নিষ্ক্রিয়, এদের কথা বাদ। 17 পর্যন্ত আমরা যে মৌলগুলো দেখতে পাই, আচ্ছা 17 নাম্বার গ্রুপের যে মৌলগুলো আছে, হ্যাঁ, তো পর্যায় 3 কিন্তু 17 নাম্বার গ্রুপ, পর্যায় 3-এর মৌল ধরো, ঠিক আছে, পর্যায় 3 গ্রুপ 1, ওরা ধাতু দেখাবে, ওরা ধাতু। আর হচ্ছে পর্যায় 3-এরই কিন্তু 17 নাম্বার গ্রুপ, ওরা কি দেখাবে, ওরা অধাতব ধর্ম দেখায় না, ওরা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি দেখায় না। তো সেজন্য কি হয়, বাম থেকে ডান দিকে যেতে যেতে ধাতব ধর্ম হ্রাস পায়, মানে ধাতব ধর্ম কমতে থাকে, অর্থাৎ বাম থেকে, এটা মাথায় রাখো, বাম থেকে আমরা ডান দিকে যাব যত, তত ধাতব ধর্ম হ্রাস পাবে, ঠিক আছে। বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পাবে আর অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। এটার একটা রুলটা ভেবে লিখে দিলেই তো হয়, ঠিক আছে। তো বুঝতে পেরেছো আশা করি কেন ইলেকট্রন এক একটা গ্রহণ করে, একটা ত্যাগ করে, সেজন্য এটা ধরো এটা ত্যাগ করতে পারে, এটা গ্রহণ করতে পারে। ঠিক তেমনই বাম থেকে ডান দিকে গেলে প্রবণতাটা বৃদ্ধি পায়, জাস্ট ইলেকট্রন ত্যাগের প্রবণতাটা বৃদ্ধি পায় বলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়, ঠিক আছে। এই দুইটা তো ক্লিয়ার হয়েছে। এবার আসো পরমাণুর আকার নিয়ে। বলা হয়ে থাকে যে গ্রুপ, যখন আমি একটু আগে বলেছি না পর্যায় নাম্বার 3-এর ধরো একটা পর্যায়, যে কোনো একটা পর্যায় বাম থেকে ডান দিকে গেলে যদি, অর্থাৎ গ্রুপ সংখ্যা যদি বাড়তে থাকে, তাহলে কি হয়, ধাতব ধর্ম হ্রাস পায়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়। ঠিক তেমনি পরমাণুর আকারটার ক্ষেত্রে বলা হয় কি, বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকারও ছোট হতে থাকে, ঠিক আছে, পরমাণুর আকার ছোট হতে থাকে। ভালো করে খেয়াল করো, দেখো, ধরো বাম বাম থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে পরমাণুর আকার ছোট হয়ে যায়। এখন কেন, এটা কেন হয়, আচ্ছা দেখো, ধাতুর ক্ষেত্রে তো আমরা বুঝলাম কেন হয়, অর্থাৎ ইলেকট্রন ত্যাগের প্রবণতাটা কমে যায় আর গ্রহণ করার প্রবণতাটা বেড়ে যায়। পরমাণুর আকার কেন ছোট বড় হয়, আচ্ছা তোমরা দেখো যে পর্যায় নাম্বার 3, একই পর্যায়ের আন্ডারে বলছি আমরা, কিন্তু ভিন্ন পর্যায়ের ক্ষেত্রে আলোচনা করছি না। পর্যায়ভিত্তিক ধর্ম মানে একই পর্যায়ে কাজ করা হবে, বুঝো ভালো করে। ধরো পর্যায় নাম্বার 3, এটা দিয়ে কেন উদাহরণ দেখাচ্ছি, কারণ তোমাদের প্রশ্ন বিশেষ করে পর্যায় নাম্বার 3 এগুলোই বেশি হয়ে থাকে, 2ও হয় 3 হয়, যে কোনো একটা, কোনো সমস্যা নেই। পর্যায় নাম্বার 3-এ বাম এখানে গ্রুপ নাম্বার 1, এটা গ্রুপ ধরো 1, এটা 2, এটা 3, এরকম করে করে বাড়তে থাকবে, হ্যাঁ, এরকম করে করে বাড়বে। এটা হচ্ছে পর্যায় নাম্বার 3। তো এখন দেখো যে পর্যায় 3-এর গ্রুপ 1-এর এখানে কি কি আছে, এখানে ধরো সোডিয়াম আছে না, সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য বলছি। আচ্ছা, এখন কেন বৃদ্ধি পায়, কেন হ্রাস পায়, এই সাইডেরগুলো বাড়ে, বড়, সব থেকে বড়, একই পর্যায়ের বাম দিকের মৌলগুলো সব থেকে বড়, আর একই পর্যায় নাম্বার 3-এর একদম ডান দিকে, অর্থাৎ গ্রুপ 3-এর, অর্থাৎ সোডিয়াম কিন্তু অ্যালুমিনিয়াম থেকে বড়। আমি বলেছি হ্রাস পেতে থাকে, পরমাণুর আকার হ্রাস পেতে থাকে, অর্থাৎ 3 থেকে 4-এ যাও আরও হ্রাস পাবে, 4 থেকে 5-এ যাও আরও হ্রাস পাবে। কেন, কারণ হচ্ছে যে পর্যায় নাম্বার 3 মানে কি, পর্যায় নাম্বার 3 এটা হচ্ছে, আমি বলেছিলাম না যে পর্যায় নির্ণয় যখন সূত্র বলেছিলাম, তখন হচ্ছে পর্যায় নাম্বার দ্বারা কি মিন করে, শক্তিস্তর মিন করে, হ্যাঁ। তো পর্যায় নাম্বার 3 মানে হচ্ছে সর্বোচ্চ শক্তিস্তর, এটা দ্বারা বোঝায় কি, এটা দ্বারা বোঝায় হচ্ছে যে সর্বোচ্চ, মানে ওদের সর্বোচ্চ কত শক্তিস্তর, প্রধান শক্তিস্তর, শুধু শক্তিস্তর না, সর্বোচ্চ প্রধান শক্তিস্তর, অর্থাৎ N, এটাই হচ্ছে পর্যায় বোঝায়, এটা তো তোমরা জানো। তো এখন পর্যায় নাম্বার 3-এর সবার সর্বোচ্চ কক্ষপথ একই নাকি বলো, পর্যায় নাম্বার 3-এর সবার সর্বশেষ কক্ষপথ একই কিনা বলো, একই না। পর্যায় নাম্বার 3 মানে হচ্ছে 3, তাহলে 3 হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে 3, ম্যাগনেসিয়ামেরও 3, অ্যালুমিনিয়ামের 3, অর্থাৎ সোডিয়ামের ক্ষেত্রে ধরো এটা হচ্ছে n=1, এটা হচ্ছে n=2, এটা হচ্ছে যে n=3, অর্থাৎ সবারই n=3 পর্যন্ত, n=4 কারও নাই, এখানে পর্যায় 3-এর কারো n=4 নাই, শুধু n=3 পর্যন্তই আছে। তাহলে এখন পরিবর্তনটা আসলে কি, পার্থক্যটা কি, সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে একটাই ইলেকট্রন থাকে সোডিয়ামের ক্ষেত্রে, এটা ধরো সোডিয়াম, তাহলে একটা ইলেকট্রন থাকে। এইগুলো ধরো ইলেকট্রনের পরিপূর্ণ আছে, এগুলোর কথা বাদ, 2 1 এগুলো বাদ, শুধু 3, আমি 3-এর কথা চিন্তা করি, সোডিয়ামের একটা আছে না, তো একটা আছে। আচ্ছা, এবার যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখি, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ধরো এটা n=3, ধরো এটা n=3, হ্যাঁ, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দুইটা থাকে না, এটার হচ্ছে 11, এটার 12,
অ্যালুমিনিয়ামের এভাবে 3টা থাকে, তারপরে হচ্ছে যে কত সিলিকনের 4টা থাকে। এরকম করে করে যখন গ্রুপ নাম্বার 17 পর্যন্ত চলে যায় তখন ক্লোরিনের ক্ষেত্রে কয়টা থাকে? ক্লোরিনের ক্ষেত্রে 7টা থাকে। হ্যাঁ 7টা থাকে। তাহলে তাহলে দেখো এখানে সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে পার্থক্য কী? সর্বোচ্চ N=3 যে কক্ষপথ আছে ওইটার ইলেকট্রন সংখ্যা হচ্ছে যে পার্থক্য, ঠিক আছে? তাহলে এখন বলো যে সর্বশেষ ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের একটা আকর্ষণ থাকে না, মাইনাসের সাথে প্লাসের আকর্ষণ থাকে না, ইলেকট্রন তো মাইনাস চার্জ বিশিষ্ট, তাহলে ইলেকট্রনের সাথে পজিটিভ চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের একটা আকর্ষণ থাকে। তাহলে এখন ইলেকট্রন যদি বাড়তে থাকে তাহলে কি হয়? আকর্ষণটা আরও বেড়ে যাবে না? এটা তো সিম্পল জিনিস। ধরো কোনো কিছু একটা বেড়ে যাচ্ছে, ধরো একটা কোথাও জনসংখ্যা বেশি, ওইটার শক্তিও বেশি হবে। সেরকমই ইলেকট্রন যত বেশি হবে তত আকর্ষণটাও বেশি হবে। তো আকর্ষণটা যদি বেশি হয় তাহলে নিজের দিকে বেশি টানবে না? এই যে নিউক্লিয়াস ওইটা সর্বশেষ ইলেকট্রনটাকে বেশি টানবে না, নিজের দিকে টানতে টানতে একদম ছোটো করে ফেলে। অর্থাৎ এটা যতটুকু টানতে পারে এটা আরেকটু টানতে পারে বলে আরেকটু ছোটো, এটা আরেকটু টানতে পারে বলে আরেকটু ছোটো, এরকম এভাবে হচ্ছে যে চেঞ্জ হয় পরমাণুর আকার। এভাবে গ্রুপ 1 থেকে গ্রুপ 17 পর্যন্ত এভাবেই চেঞ্জ হয়। তাহলে পরমাণুর আকার কেন চেঞ্জ হয় বুঝতে পেরেছো? বাম থেকে ডান দিকে গেলে এটাই হচ্ছে যে কনসেপ্ট। আচ্ছা।